আমি যে চৈতন্য চৈতামৃতের ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে আমি অনেক বিষয় বলতে পারিনি। কারণ ভিডিওর লেন্থটা খুব দীর্ঘ হয়ে গেছিল। তাই আমি অনেক কিছু বিষয় যেমন চৈতন্য চৈতামৃত কী করে রচনা করা হলো, কৃষ্ণদাস কবিরাজ কেন চৈতন্য চৈতামৃত রচনা করলেন, চৈতন্য ভাগবতের সাথে চৈতন্য চৈতামৃতের পার্থক্য কী, ইত্যাদি বিষয়গুলো আমি এড়িয়ে গিয়েছিলাম বা বলা হয়নি ভিডিওর লেন্থের অভাবে। তো তাই ভাবছি আজকে আমি চৈতন্য চৈতামৃতর যে বিষয়গুলো আমি এড়িয়ে গেছিলাম, আজকে বলব। চৈতন্য চরিতামৃত ইসকনেরটা সবথেকে বেস্ট আমার মতে। কেন বলছি? কারণ ইসকনের যে চৈতন্য চরিতামৃতে সেখানে আমি প্রথমত আপনার দেখি যে কটা খণ্ড আছে তারপরে বলব কেন বেস্ট। এটা হচ্ছে অন্তলীলা, এটা হচ্ছে মধ্যলীলা ২য় খণ্ড, মধ্যলীলা ১ম খণ্ড, আর হচ্ছে আদিলীলা। এর মধ্যে আদিলীলাটাই সবথেকে বেশি দীর্ঘ বা মোটা। আর মধ্যলীলাটা খুব একটা কম মোটা নয়। আদিলীলা আর মধ্যলীলা প্রায় একই মোটা। এবার আপনাদের বলি যে কেন চৈতন্য চৈতামৃত ইসকনেরটা বেস্ট। কারণ অন্যান্য চৈতন্য চৈতামৃত এমনিতেও আপনারা বুঝতে পারছেন যে এতগুলো মোটা মোটা বই নিশ্চয়ই কিছু এক্সট্রা অতিরিক্ত আছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি এক্সট্রা নেই। এখানে আছে হচ্ছে অতি সরলীকৃত, মানে যারা আদিলীলা বা অন্তলীলা বা চৈতন্যের মধ্যলীলা বুঝতে পারে না যে এই তাৎপর্য কী, তাৎপর্যটা খুব দরকার। আর তাৎপর্য যদি বৈষ্ণব বোঝাতে না পারে তাহলে কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন না। যেমন উদাহরণ হিসাবে বলছি, মা শিশুটিকে মারল, খুব সহজ কথা, কিন্তু কেউ হয়তো ভুল ভাবতে পারে মা কী করে তার শিশুটিকে হত্যা করতে পারে। এবার যদি কেউ না বোঝে যে মারলো মানেই যে শুধু হত্যা করা নয়, এখানে অনেক ক্ষেত্রে আমরা শাসন করার জন্য মারতে পারি। কিন্তু অপরপক্ষে আমরা যদি বলি রাজা শত্রুটিকে মারলো, সেখানে কিন্তু মারলো মানে শাসন করা নয়, তার মানে হত্যা করলো। তাই এই যে তাৎপর্য, এটা একমাত্র সেই বোঝাতে পারবে যে সেই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে জানে। তাহলে ভাবুন তো, যে যদি কেউ বৈষ্ণব না হয়, চৈতন্য মহাপ্রভুর অনুগামী না হন, তাহলে তিনি কী করে চৈতন্য দেবের যে লীলাগুলো, তার যে তাৎপর্য কী সেটা বোঝাতে পারবেন? তো সেই কাজটাই প্রভুপাদ করেছেন। তিনি আমাদের খুব সুন্দর করে প্রতিটা শ্লোকের কী মানে এবং তাৎপর্য কী সেটাকে ভালোভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে গেছেন। এবং প্রভুপাদ চৈতন্য চৈতামৃতটাকে এত গুরুত্ব দিয়েছিলেন যে শ্রীমদ্ ভাগবতের কাজ তিনি মাঝে বন্ধ করেছিলেন, যে চৈতন্য চৈতামৃত যে করে হোক কমপ্লিট করতে হবে। কারণ চৈতন্য চরিতামৃত হচ্ছে প্র্যাকটিক্যাল। কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় দিয়েছেন উপদেশ। শ্রীমদ্ ভাগবত হচ্ছে কৃষ্ণের ব্যাপারে, আর পুরো জিনিসটা কী করে ভক্তি করতে হয় সেটার প্র্যাকটিক্যাল আমাদের শিখিয়ে গিয়েছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। তাই চৈতন্য চরিতামৃত শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং শ্রীমদ্ ভাগবতের থেকেও তিনি ইম্পর্টেন্স দিয়েছিলেন বেশি। যদিও শ্রীমদ্ ভগবদ্ গীতা তো আপনাদের অবশ্যই পড়তে হবে, কিন্তু কীভাবে ভক্তি করতে হয়, ভক্তের মনোভাব কীরকম হওয়া উচিত, সেটা জানার জন্য সেই চৈতন্য চরিতামৃত ছাড়া আর কোনো গতি নেই। এবার আমি আপনাদের বলি শ্রী চৈতন্য চরিতামৃত কী করে চৈতন্য ভাগবতের থেকে আলাদা। এখানেই সেটা উপস্থাপনা অংশে আমি দেখলাম সেদিন অবশ্য বলতে পারিনি। আচ্ছা, এখান থেকে পড়লে বুঝতে পারবেন। এই মহাকাব্যের প্রণেতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ষোড়শ শতাব্দীর আশেপাশে কোনো এক সময় জন্মগ্রহণ করেন এবং তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর বিশ্বস্ত অনুগামী রঘুনাথ গোস্বামীর শিষ্য ছিলেন। খ্যাতনামা কঠোর বৈরাগ্যশীল তপস্বী রঘুনাথ দাস স্বরূপ দামোদর গোস্বামী কথিত শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত লীলা কাহিনী শুনে স্মৃতিপদে ধরে রেখেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু ও স্বরূপ দামোদরের অপকর্ষের পর রঘুনাথ দাস তার পূর্ণ ভক্তি ভাজনদের বিচ্ছেদ ব্যথা সহ্য করতে না পেরে গোবর্ধন পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহনন মানুষে বৃন্দাবনে এসেছিলেন। যেভাবেই হোক বৃন্দাবনে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর দুই অতি বিশ্বস্ত পার্ষদ ছিল রূপ গোস্বামী ও ছিল সনাতন গোস্বামীর সাক্ষাৎ পেয়েছিলেন। তারা তার আত্মহননের পরিকল্পনা থেকে তাকে বিরত করেছিলেন এবং তাকে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর শেষ জীবনের প্রেরণাদায়ক অপ্রাকৃত ঘটনাবলী তাদের কাছে প্রকাশ করতে অনুপ্রাণিত করেছিলেন। অর্থাৎ রঘুনাথ দাস স্বরূপ দামোদর গোস্বামী তাকে যে শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত লীলা কাহিনী বলেছিল, সেটা রঘুনাথ দাস শুনেছিলেন। এবার সেটা শুনে রঘুনাথ দাস যখন শ্রীচৈতন্য মহাপ্রভু চলে গেলেন, চলে তো যান না, অপ্রকট হলেন, তখন তিনি প্রভুর বিচ্ছেদে এতই কাতর হয়ে বললেন যে তিনি আত্মহত্যা করবেন বলে ঠিক করলেন। তখন তিনি বৃন্দাবনে গিয়ে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীর সাক্ষাৎ পেলেন এবং তাদের কাছে শ্রীচৈতন্য মহাপ্রভুর এবং তাদের কাছ থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর শেষ জীবনের ঘটনাগুলি শুনেছিলেন। সেই সময় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও বৃন্দাবনে অবস্থান করছিলেন। রঘুনাথ দাস গোস্বামী তাকে শ্রীচৈতন্য মহাপ্রভুর দিব্য জীবনের পূর্ণ ধারণা প্রদান করে সমৃদ্ধ হয়েছিলেন। অর্থাৎ স্বরূপ দামোদর গোস্বামীর থেকে তিনি প্রথম দিকের কাহিনীগুলো শুনেছিলেন, আর রূপ গোস্বামী সনাতন গোস্বামীর কাছ থেকে শেষের দিকে কাহিনীগুলো শুনেছিলেন। নিয়ে পূর্ণ ধারণা তিনি কবিরাজ গোস্বামীকে প্রদান করেছিলেন। এবার এই সময়ের মধ্যে সমসাময়িক ও প্রায় সমসাময়িক কিছু পণ্ডিত ও ভক্ত শ্রীকৃষ্ণ চৈতন্যের কতিপয় জীবনীমূলক রচনা লিখেছিলেন। মানে হচ্ছে এই সময় কোনো কিছু কিছু ভক্ত ছিলেন যারা শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনচরিত রচনা করেছিলেন। সেগুলো হচ্ছে মুরারিগুপ্ত লিখেছিলেন শ্রী চৈতন্য চরিত্র, লোচন দাস ঠাকুর লিখেছিলেন চৈতন্য মঙ্গল এবং চৈতন্য ভাগবত,
সর্বশেষ গ্রন্থটি রচনা করেন বৃন্দাবন দাস ঠাকুর, যিনি চৈতন্য মহাপ্রভুর জীবনচরিতের মুখ্য প্রণেতা রূপে বিবেচিত হয়েছিলেন। মানে চৈতন্য ভাগবত লিখেছিলেন বৃন্দাবন দাস ঠাকুর, চৈতন্য মঙ্গল লিখেছিলেন লোচন দাস ঠাকুর। এবার এই গুরুত্বপূর্ণ রচনার সময় বৃন্দাবন দাস ভয় করেছিলেন যে এই গ্রন্থটি খুবই বৃহৎ আকারের হবে। বৃন্দাবন দাস ঠাকুর ভয় পেয়েছিলেন যে যখন আমি লিখছি এটা খুব বড় হয়ে যাবে। তাই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের বহু ঘটনার বিশদ বিবরণ পরিহার করেছিলেন, বিশেষ করে অন্তলীলা। অর্থাৎ বৃন্দাবন দাস ঠাকুর ভেবেছিলেন যে আমি যদি লিখি এবং সেটা খুব বড় হয়ে যায়, তাই আমি শেষের অংশগুলো অন্তলীলাটা বাদ দিয়ে দিতে পারি। তাই বৃন্দাবনের ভক্তরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে এই অন্তলীলাটি পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করে একটি পুস্তক প্রণয়নের অনুরোধ করেছিলেন। তারা কবিরাজ গোস্বামীকে মহাত্মা ও পণ্ডিত বলে শ্রদ্ধা করতেন। এই অনুরোধ বসে এবং বৃন্দাবনের শ্রী মদনমোহন বিগ্রহের অনুমতি ও আশীর্বাদ ক্রমে তিনি শ্রী চৈতন্য চৈতামৃত রচনা কার্যটি আরম্ভ করেন। এই গ্রন্থটি সাহিত্য শিল্পের উৎকর্ষতায় এবং দর্শনের ব্যাপকতায় শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনী ও শিক্ষার ওপর আজকের দিনের শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি বলে সর্বজন কার্য হয়ে উঠেছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুবই পরিণত বয়সে ও ভগ্নস্বাস্থ্য অবস্থায় এই গ্রন্থ রচনা শুরু করেন। তার এই গ্রন্থে তিনি সেই কথার স্পষ্ট উল্লেখ করে বলেছেন, আমি এখন যথেষ্ট বৃদ্ধ ও অসমর্থ হয়ে পড়েছি। লেখার সময় এখন আমার হাত কাঁপে। আমি কিছুই স্মরণ করতে পারি না, ভালোভাবে আমি দেখতে ও শুনতে পাই না, তবুও আমি লিখি এবং এটি অত্যন্ত বিস্ময়কর। এমতো দুর্বল অবস্থায় মধ্যযুগীয় ভারতের এই শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি সম্পূর্ণ করা নিঃসন্দেহে সাহিত্যের ইতিহাসে এক অন্যতম বিষয়। এই গ্রন্থটি ইংরেজি অনুবাদ করেছেন বিশ্বে ভারতীয় ধর্ম ও দর্শন চিন্তার ক্ষেত্রে বিদগ্ধ পণ্ডিত ও শিক্ষক শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তো এইবার আপনারা বুঝতে পারলেন যে চৈতামৃত কেন বেশি গুরুত্বপূর্ণ পায়। যেখানে অন্যান্য ভক্তের অলরেডি অনেকগুলো জীবন চরিত্র রয়েছে চৈতন্য মহাপ্রভুর ওপর, চৈতন্য মঙ্গল রয়েছে, চৈতন্য ভাগবত রয়েছে, কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পুরো বিষয়টাকে শুনেছিলেন এবং তিনি চৈতন্য মহাপ্রভুর পুরো জীবনলীলাটাকে খুব সুন্দরভাবে সাহিত্যের দিক থেকে উন্নতভাবে এটা বর্ণনা করেছেন। মানে আমি সত্যি কথা বলছি, আমিও বাংলা সাহিত্য পড়েছি, এত বই পড়েছি, কিন্তু এর যে রস, এর যে কবিতার গঠন, কবিতা তো বলবো না, শ্লোকের গঠন, এটা এত সুন্দর, এত মিষ্টি, কি বলবো, আপনি নিজেই দেখুন না। যেমন এই শ্লোকটা, রুদ্ররূপ ধরি করে জগত সংহার, সৃষ্টি স্থিতি প্রলয় ইচ্ছার যাহার। মানে এটা কি করে, এইটুকু কথা আপনাকে বুঝতে হবে। কবিতার রচনা বা রচনা করে চারটিখানি কথা নয়, আপনাকে অল্প শব্দের মধ্যে অনেক ডিপ ডিপ মিনিং ধরাতে হবে। তো সেটা এই পরিণত বয়সে ভগ্নস্বাস্থ্য অবস্থায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, আমার মনে তো হয় না যে চৈতন্য মহাপ্রভু এবং তার গুরুদেবের আশীর্বাদ ছাড়া এটা সম্পূর্ণ করতে পারতেন। তো আমার মনে হয় চৈতন্য মহাপ্রভু নিজেই তাকে ডাইরেক্ট করেছিলেন এবং এইভাবেই তিনি এইটা চৈতন্য মহাপ্রভু ইচ্ছাক্রমে, তারই আদেশ অনুক্রমে তিনি এটা রচনা করেছিলেন, যদিও সে সময় চৈতন্য মহাপ্রভু অপ্রকট হয়েছিলেন। তাই আমার মনে হয় যে চৈতন্য চৈতামৃত অবশ্যই প্রতিটা ভক্তের পড়া কর্তব্য, বিশেষত ইস্কনের চৈতন্য চৈতামৃত, যেখানে এটার বিশদ ব্যাখ্যা আছে। অন্যান্য চৈতন্য চৈতামৃত কিনলে আপনি হয়তো এর অনুবাদটা পেয়ে যাবেন, কিংবা হয়তো আপনি অন্যান্য চৈতন্য চৈতামৃতে আপনি এই অনুবাদের সাথে হয়তো গদ্যাকারও পেয়ে যেতে পারেন। কিন্তু সমস্যা হবে আপনার, যখন আপনি যে বুঝতে পারবেন না। কারণ ভক্ত যখন কোনো কিছু বলে, তার যে ডিপ মিনিং থাকে একটা ভেতরে, সেই ডিপ মিনিংটা কি সেটা বুঝতে যখন আপনার অসুবিধা হবে, তখন অবশ্যই আপনাকে সাহায্য নিতে হবে শ্রী চৈতন্য চৈতামৃতের ইস্কনের এই পাঠটির উপর। আজকে আমি এই চৈতন্য চৈতামৃতে আরও কিছু বিষয় এড়িয়ে গেলাম। এখানে আমি চৈতন্য চৈতামৃতের উপর যে বেশ ভালো করে ডিপ রিসার্চ করছি, আমার প্রতিনিয়ত নতুন নতুন তথ্য আমি খুঁজে বের করছি। তো এই চ্যানেলে আমি আরও এরকম চৈতন্য চৈতামৃতের ওপর ভিডিও আনবো। এটা ঠিক একটা আনবক্সিং ভিডিও বা বুক রিভিউ ভিডিও নয়, এটা ভাববেন না। এটা হচ্ছে চৈতন্য চৈতামৃতের ওপর গবেষণা করে সেটারই একটা তুলে ধরার চেষ্টা। আগের ভিডিওতে যে সমস্ত ত্রুটিগুলো ছিল, যেখানে আমি নিচে রেখেছিলাম, যদিও ঠাকুরঘরের মেঝে, কিন্তু তবুও মেঝেতে রেখেছিলাম, তো সেটা আমি ক্ষমা প্রার্থী, আমার খেয়াল হয়নি। তাই জন্য এবার আমি চেষ্টা করেছি একটা কাপড় বিছিয়ে সুন্দরভাবে এটাকে করার। যদিও এছাড়া আর উপায় নেই, কারণ আলোর অসুবিধা আছে, সে যে কোনো জায়গায় করতেও পারি না। তাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি চৈতন্য মহাপ্রভুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে। আমি এই চ্যানেলে আরও এরকম ডিটেল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। এখনও অনেক কিছু বলার আছে আমার চৈতন্য চৈতামৃতের ওপর, অনেক কিছু আমি জানতে পেরেছি। এমনিতেই ভিডিও লেন্থ প্রায় 9.5 মিনিট হয়ে গেছে। আগামীকাল আবার দেখা হচ্ছে। আজকের জন্য বিদায়। হরে কৃষ্ণ।